এপিলেপসিকে বাংলায় মৃগী বলে, আমরা সবাই জানি। কিন্তু একে এ সম্বন্ধে অনেক রকমের ভুল ধারণা আছে, যেমন হিস্টিরিয়া বলে, ভূতে পাওয়া ইত্যাদি ইত্যাদি অনেক রকমের সুপারস্টিশন বলতে পারেন, এই সমস্ত চালু আছে। ইউজুয়ালি আমরা জানি, যেটা সাধারণত আমরা দেখি, একটা লোক হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল এবং হাত পা খিঁচোতে থাকলো একসাথে। ছোঁড়াছুড়ি না, ছোঁড়াছুড়ি এবং খিঁচোনো দুটো আলাদা জিনিস। যখন খিঁচুনি হয় তখন হাত পা একসাথে চলে, অর্থাৎ কোঅর্ডিনেটেড, এবং পেশেন্ট জ্ঞান লোপ পায়। রিপোর্ট দেখে আমরা চিকিৎসা করি না। চিকিৎসা হয় রুগীর কি সিমটম, যার জন্যে যারা দেখেছেন, যার সামনে ঘটনাটা ঘটেছে, সে কি দেখলো, যেটাকে ওই আঁখো দেখা হাল বলে, ওইটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট এপিলেপসি ডায়াগনোসিসের জন্য। এপিলেপসি রিপোর্ট দেখে ডায়াগনোস করা মুশকিল, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই রিপোর্টে হয়তো আমি কিছু পেলামই না। যদি আমাদের পরিচিতি কেউ বা আমার পরিজনেরা যদি কেউ এরকম সমস্যার সম্মুখীন হয়, তাহলে স্যার আমরা বুঝবো কি করে, এবং স্যার আমাদের কি করা উচিত? যদি একটা লোক নর্মাল আছে, সে হঠাৎ করে অ্যাবনর্মালি বিহেভ করতে শুরু করে, তাহলেই বুঝতে হবে তার ব্রেনে কিছু একটা গন্ডগোল হচ্ছে। আই নিড স্পেশালাইজড কনসালটেশন। স্মৃতিশক্তি কমে যাওয়া, হাত পা ঝিনঝিন করা, অস্বস্তিতে মাথা ব্যথা, ব্যক্তিত্বের পরিবর্তন হওয়া, এই সমস্ত কিছুই কিন্তু স্নায়ুর সমস্যা, অর্থাৎ নিউরোলজিক্যাল প্রবলেম। আমরা কিন্তু এপিলেপসি, পার্কিনসন, স্ট্রোক এই সমস্ত কিছুর ব্যাপারেই খুব একটা জানি না। তাই চলুন আজকে জেনে নেওয়া যাক এই সমস্ত সমস্যার ব্যাপারে। আজ এই সমস্ত সমস্যার পরামর্শ দিতে আমাদের সঙ্গে রয়েছেন বিখ্যাত নিউরোলজিস্ট ডক্টর শঙ্খ শুভ্র চৌধুরী। স্যার, আপনাকে ওয়েলকাম আমাদের জেনারেল হসপিটাল সঙ্গে ডাক্তারবাবু শোতে। স্যার, প্রথমেই আপনার কাছে জানতে চাইব, এপিলেপসি কি, এটা কেন হয়, এই রোগের লক্ষণগুলো কি কি? এপিলেপসিকে বাংলায় মৃগী বলে, আমরা সবাই জানি। কিন্তু একে এ সম্বন্ধে অনেক রকমের ভুল ধারণা আছে, যেমন হিস্টিরিয়া বলে, ভূতে পাওয়া ইত্যাদি ইত্যাদি অনেক রকমের সুপারস্টিশন বলতে পারেন, এই সমস্ত চালু আছে। তো প্রথমেই পরিষ্কার করে নেওয়া যাক, এপিলেপসি বা মৃগী রোগ মানে হচ্ছে আমাদের ব্রেন আদতে ইলেকট্রিক্যাল চার্জে পরিপূর্ণ। আমাদের ব্রেন দিয়ে কোষের মধ্যে কথা বলে ইলেকট্রিক্যাল চার্জের মাধ্যমে। এখন এই ইলেকট্রিক্যাল চার্জ যদি হঠাৎ করে একটা জায়গা থেকে বা গোটা ব্রেন জুড়েই হঠাৎ করে অস্বাভাবিক রকমের বেড়ে যায়, তাহলে যে জিনিসটা হয় সেটাকে আমরা এপিলেপসি বলি। এটা খুব সহজ ভাষায় বললাম, ব্যাপারটা এতটা সহজ নয়, বাট আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। ধরুন আমাদের ইলেকট্রিকের তার খারাপ হয়ে গেছে, সেখান থেকে ইলেকট্রিক স্পার্ক হচ্ছে, বা এমনটা হতে পারে যে গোটা ট্রান্সফর্মারটাই গন্ডগোলে গেল, সেখান থেকে গোটাটা জুড়ে ইলেকট্রিক স্পার্ক হচ্ছে। তাহলে কি হবে? তাহলে আমাদের ব্রেনের অ্যাক্টিভিটি হঠাৎ করে প্রচণ্ড রকম বেড়ে যাবে। ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার জন্য নানা রকম সিমটম হতে পারে, যেমন যেটা ইউজুয়ালি আমরা জানি, যেটা সাধারণত আমরা দেখি, একটা লোক হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল এবং হাত পা খিঁচোতে থাকলো একসাথে। ছোঁড়াছুড়ি না, ছোঁড়াছুড়ি এবং খিঁচোনো দুটো আলাদা জিনিস। যখন খিঁচুনি হয় তখন হাত পা একসাথে চলে, অর্থাৎ কোঅর্ডিনেটেড, এবং পেশেন্ট জ্ঞান লোপ পায়। চোখ উল্টে যায়, মুখ দিয়ে হয়তো একটু আওয়াজ হতে পারে, মুখ দিয়ে ফেনা আসতে পারে, এবং এই জিনিসটা অল্প সময়ের জন্য থাকে, কয়েক মিনিট থাকলো, তারপরে এই খিঁচুনি ব্যাপারটা বন্ধ হয়ে গেল, কিন্তু সে তার জ্ঞান ফিরতে হয়তো আরও কিছুক্ষণ সময় লাগলো। এইটা সাধারণত আমরা দেখে থাকি। এটা গেল যেটাকে বলে জেনারেলাইজড এপিলেপসি, অর্থাৎ যখন আমার জেনারেলাইজ সিজার, যখন আমার গোটা ব্রেনটাই একসাথে বিকল হয়ে গেল, বা অ্যাবনর্মালি যেটা বললাম, হঠাৎ করে একসাথে সমস্ত কোষগুলো মানে ডিসচার্জ করতে শুরু করলো। এবার এমনটা হতে পারে ব্রেনের কোনো একটা ছোট অংশ থেকে হচ্ছে এবং গোটা ব্রেনটা অ্যাফেক্টেড হলো না। তাহলে কি হবে? তাহলে এমনটা হতে পারে আমার চোখটা একদিকে বেঁকে গেল, মুখটা একদিকে বেঁকে গেল, শুধু একটা হাত ঝাঁকাতে শুরু করলো বা একটা পা ঝাঁকাতে শুরু করলো। এমনটা হতে পারে যে খুব অল্প সময়ের জন্য আমি কথা বলতে পারছি না, আমি যাকে বলে ভাবলার মতো বসে আছি, একটা কথা বলতে বলতে হঠাৎ করে থেমে গেলাম, এক আধ মিনিট আমি একটু
যাকে বলে ভ্যাবা চাকা খাওয়ার মতো করে বসে থাকলাম, তারপর আবার যেমন যা করছিলাম সেটা করতে পারলাম। এইগুলো সবই হচ্ছে পার্সেল বা এই এক ধরনের মৃগী রোগী, কিন্তু যেটা আমরা সাধারণত দেখে অভ্যস্ত বা যেটা জেনে অভ্যস্ত তার থেকে অন্যরকম। এমন হতে পারে যে আমার শরীরে একটা অংশে ঝিনঝিন করে উঠলো অল্প সময়ের জন্য। এখন এইগুলো বোঝার জন্য স্পেশাল ট্রেনিং দরকার। স্পেশাল সব ঝিঝি তো এপিলেপসি নয়, তার এ তো মানে আমার আমি বসে আছি কোথাও পায়ে ঝিঝি ধরলো, আমি ভাবলাম আমার এপিলেপসি হলো, এমনটা ভাবলে তো মুশকিল। কাজে এটা দিস রিকোয়ার স্পেশালাইজ ট্রেনিং বোঝার জন্য যে কি হচ্ছে, কেন হচ্ছে, সত্যি সেটা এপিলেপসি কিনা, সেটা সত্যি চিকিৎসার দরকার আছে কিনা, বা আমরা ইগনোর করতে পারি। তো এটা গেল বিভিন্ন রকমের সিমটমস যেগুলো হতে পারে। আমরা হয়তো পরীক্ষার জন্য ইজি করালাম বা স্ক্যান করালাম, এমআরআই করালাম, নর্মাল আসলো, নর্মালি আসার কথা। বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ করে বাচ্চাদের যেগুলো হয়, যে ধরনের এপিলেপসি হয়, এগুলোর মধ্যে মেজরিটি হচ্ছে সমস্ত পরীক্ষায় প্রায় নর্মাল থাকে। ইজি তো হয়তো আমরা কিছু পেলাম না। হ্যাঁ, তো রিপোর্ট দেখে আমরা চিকিৎসা করি না। চিকিৎসা হয় রুগীর কি সিমটম, যার জন্যে যারা দেখেছেন, যার সামনে ঘটনাটা ঘটেছে, সে কি দেখলো, হ্যাঁ, যেটাকে ওই আঁখো দেখা হাল বলে, ওইটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট এপিলেপসি ডায়াগনোসিসের জন্য। এপিলেপসি রিপোর্ট দেখে ডায়াগনোস করা মুশকিল, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই রিপোর্টে হয়তো আমি কিছু পেলামই না। এটা ছাড়াও আরও অনেক কারণে হয় যে আমার ব্রেনে যদি কোনো রকমের কিছু গন্ডগোল থাকে, যেমন আমাদের দেশে খুব কমন হচ্ছে মাথায় কৃমি। হ্যাঁ, এক ধরনের কৃমি আছে যা পেট থেকে ব্রেনে চলে যায়, সেটার জন্য কিছু নিয়ে এটা আমরা প্রায়শ দেখে থাকি। আমার মাথায় চোট লেগেছে, হয়তো আজকে লাগলো, হয়তো 10 বছর আগে লেগেছিল, তার জন্য মাথায় একটুখানি স্কার, যেটা বলে ছড়ে যাওয়ার দাগ, যেরকম আমাদের হাতে পায়ে কেটে গেলে থাকে, সেরকম একটা স্কার রয়েছে, সেটার জন্য কিছু নিয়ে হতে পারে। আমার স্ট্রোক হয়েছিল কখনো, তার জন্য কিছু নিয়ে হতে পারে। বা আমার ব্রেন টিউমার হয়েছে, হ্যাঁ, ক্যান্সার আছে, কোনো অন্য টিউমার আছে, সেটার জন্য খিঁচুনি হতে পারে। মাথায় কোথাও রক্ত জমাট বেঁধেছে, তার জন্য খিঁচুনি হতে পারে। কোনো ইনফেকশনের জন্য হতে পারে, আমার ধরো মেনিনজাইটিস হয়েছে, বা আমার এনকেফ্যালাইটিস হয়েছে, বা আমার সেরেব্রাল ম্যালেরিয়া হয়েছে, এই সমস্ত হতে পারে। তো এগুলো বিভিন্ন রকমের মানে শুধু খিঁচুনি তো না, তার সঙ্গে যে আনুষঙ্গিক যে সিমটমসগুলো আছে, তার আনুষঙ্গিক ইনভেস্টিগেশনের যা ফলাফল আছে, সেটার থেকে আমরা ঠিক করি যে এটা ইডিওপ্যাথিক, অর্থাৎ যেটার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, অমনিই হয়েছে, হ্যাঁ, বা এটা সেকেন্ডারি অন্য কোনো কারণের জন্য হচ্ছে। তো এই হচ্ছে সহজ কথায় কারণ। তো এরপর স্যার আমি আপনার থেকে জানতে চাইবো যে এরকম সমস্যায় যদি আমাদের পরিচিতি কেউ বা আমার পরিজনেরা যদি কেউ এরকম সমস্যার সম্মুখীন হয়, তাহলে স্যার আমরা বুঝবো কি করে, এবং স্যার আমাদের কি করা উচিত? বুঝবে কি করে, তো এই কয়েকটা তোমায় কমন সিমটম বললাম। এখন যদি একটা লোক নর্মাল আছে, সে হঠাৎ করে অ্যাবনর্মালি বিহেভ করতে শুরু করে, হ্যাঁ, তাহলেই বুঝতে হবে তার ব্রেনে কিছু একটা গন্ডগোল হচ্ছে। আই নিড স্পেশালাইজড কনসালটেশন, আই নিড স্পেশালাইজড নলেজ। আমি তো যে কোনো লোকের কাছে গেলে হবে না, এই ব্রেন ঘটিত ব্যাপার, নিউরোলজিস্টের কাছেই যেতে হবে। হ্যাঁ, সেই হি ইজ দ্য বেস্ট পারসন টু হেল্প ইউ। সবচেয়ে ইম্পর্টেন্ট প্রথমেই বললাম তোমার যেটা, যে এই এপিলেপসি বা এগুলো ডায়াগনোস করার জন্য রিপোর্টের থেকেও বেশি আমরা ডিপেন্ড করি হচ্ছে কি হচ্ছে ঘটনা, সেইটা দেখার জন্য। সেটার জন্য যে লোকটা দেখতে পাচ্ছে, সে একটা ভালোভাবে, আমি বুঝতে পারছি ওই সময় মানুষ খুব উত্তেজিত হয়ে পড়ে, খুব টেন্স হয়ে পড়ে, খুব অ্যাংশাস হয়ে পড়ে, জল ছেটাও, এই করো সেই করো, নানা রকমের সব করতে শুরু করে। এর মধ্যেও একজনকে অন্তত মাথা ঠান্ডা রেখে দেখতে হবে যে তার চোখ মুখের চেহারা কেমন হচ্ছে, তার হাত পায়ের মুভমেন্ট কেমন হচ্ছে, এবং খুব ভালো বা সহজ উপায়, আজকাল তো সকলেরই হাতে স্মার্টফোন, একটা কেন দুটো তিনটে করে ফোন, ওই সময় যদি একজন একটু বুদ্ধি করে ভিডিও করে নিতে পারে, তাহলে ইট বিকামস ভেরি ইজি ফর দ্য ডক্টর। তা নইলে এই রিপোর্ট নিয়ে আমরা মাঝে মাঝে খুব মুশকিলে পড়ি। একদম স্যার, আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম এই রোগের ব্যাপারে, কারণ এটা আমাদের জন্য একদমই, এর সম্পর্কে আমরা কেউই ওয়াকিবহল নয়, এটা কম বেশি আমরা কেউই সেভাবে জানি না। তো স্যার যেটা বললেন, অবশ্যই আপনারা কিন্তু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিন, এবং সামনে যারা আছেন তারা একটু ভিডিও করে রাখুন, বা সেই সময় কি ঘটেছে সেটা একটু ডক্টরকে গুছিয়ে বলুন। স্যার, আমি পরের প্রশ্ন আপনার কাছে এটা জানতে চাইবো যে স্ট্রোক কি, কেন হয় স্যার? স্ট্রোক কি, প্রথমে বলে রাখি, স্ট্রোক ব্রেনেই হয়, কাজেই সেরেব্রাল স্ট্রোক, হ্যাঁ, অন্য কোথাও স্ট্রোক হয় না। এক চোখে হয় মাঝে মধ্যে, সেটা ভুলে যান। স্ট্রোক মানে ব্রেন।
আচ্ছা, এর আগে আমরা কথা বললাম এপিলেপসি নিয়ে। এপিলেপসি হচ্ছে, এবার ধরুন একটা বাড়ির যদি ইলেকট্রিক্যাল সিস্টেমে গন্ডগোল হয়। স্ট্রোক হলো এবার যেটা প্লাম্বিং, অর্থাৎ জল সাপ্লাইয়ের বা জল বেরোনোর যে লাইনগুলো আছে তাতে যদি গন্ডগোল হয়, তো ওটা গেল ইলেকট্রিক্যাল, এটা গেল প্লাম্বিং। হ্যাঁ, তো স্ট্রোক সাধারণভাবে বলতে দুই প্রকার। একটা হচ্ছে ইনফার্কশন। ইনফার্কশন মানে আমার জলের লাইন বন্ধ হয়ে গেছে, আমার রক্তের চলাচল কোনো একটা অংশে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার ফলে ব্রেন টিস্যু রক্ত ছাড়া বাঁচতে পারে না। হ্যাঁ, এটা কোনো টিস্যুই পারে না, ব্রেন খুব বেশি সেন্সিটিভ। এবার রক্ত যেই বন্ধ হয়ে গেল, ওই জায়গাটা যেখানটা সাপ্লাই হচ্ছিল, ধরো টালার লাইন, টালার জল শহরের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে, ঠিক সেরকম আমাদের ব্রেনের রক্ত বিভিন্ন ধমনির মাধ্যমে, বিভিন্ন আর্টারির মাধ্যমে বিভিন্ন এরিয়াতে যাচ্ছে। সেগুলো এরিয়াগুলো আমরা জানি, কোন আর্টারি সেটাও আমরা জানি। তো ধরো যে কোনো একটা আর্টারি বন্ধ হয়ে গেল, তো সেই আর্টারিটা, সেই ধমনিটা যে জায়গাটাতে রক্তটা নিয়ে যাচ্ছে, সেই অংশটা কম বা বেশি সেই জায়গাটা নষ্ট হয়ে যাবে। তো সেটা হলো ইনফার্কশন। এটা রক্তের শিরা ব্লক হয়ে গেছে। আরেকটা হতে পারে যে কোনো কারণেই, ধরো আমার সাধারণত যেটা ব্লাড প্রেশার প্রচণ্ড বেশি, আমার সুগার কন্ট্রোল নেই, আমার বিভিন্ন এই ধরনের এটার জন্য আমার রক্তের শিরার দেয়ালগুলোই খুব পাতলা হয়ে গেছে, আমার পাইপটা পাতলা হয়ে গেছে, কমজোর হয়ে গেছে। এবার রক্তটা লিক করলো, পাইপটা বার্স্ট করলো এবং লিক করলো, সেটা হলো হ্যামোরেজিক স্ট্রোক, ওটা হ্যামোরেজ। তো সেরেব্রাল ইনফার্কশন, সেরেব্রাল হ্যামোরেজ। হ্যামোরেজের চিকিৎসা আলাদা। এইটাতে আমরা চেষ্টা করব, ইনফার্কশন যখন হলো সেখানে আমরা চেষ্টা করব যে কতটা অংশকে বাঁচানো যায়। যদি খুব তাড়াতাড়ি আমরা এই যে ব্লকেজ যেটা আছে সেটাকে যদি আমরা খুলে ফেলতে পারি, আজকাল আমাদের চিকিৎসা বিজ্ঞানের এতটাই উন্নতি হয়েছে যে আমরা 4.5 ঘন্টার মধ্যে যদি কারো স্ট্রোক নিয়ে আসে এবং যদি আমরা দেখি যে ইনফার্কশনটা খুব একটা ছড়ায়নি, কারণ প্রথমেই তো এক মুহূর্তের মধ্যে তো জিনিসটা হয় না, এটা একটা প্রসেস। স্ট্রোকটা হওয়া মাত্রই সব শেষ হয়ে গেল তা নয়, এই প্রসেসটা চলতে থাকে এবং আস্তে আস্তে অংশগুলো নষ্ট হতে থাকে। তো পুরোপুরি নষ্ট হওয়ার আগে যদি আমরা ওই ব্লকেজটাকে খুলে দিতে পারি, তাই অনেক ক্ষেত্রে প্রায় স্বাভাবিক বা অ্যাটলিস্ট অনেকখানি ভালো করতে পারি। ধরো একটা লোকের সম্পূর্ণ প্যারালাইজ হয়ে যাচ্ছে বা কথা বলতে পারছে না, এটা আমরা অনেকাংশে ইমপ্রুভ করতে পারি। তো এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে পেশেন্টকে খুব তাড়াতাড়ি এতে আসতে হবে হাসপাতালে, সেরকম একটা ইকুইপ জায়গাতে আসতে হবে যেখানে সঙ্গে সঙ্গে সিটি করা যাবে, যেখানে সঙ্গে সঙ্গে এই ব্যবস্থা আছে নিউরোলজিস্ট, রেডিওলজিস্টেরা, যে হ্যাঁ এই পেশেন্টটিকে রক্ত তরল করার জন্য, ওই ক্লটটাকে খুলে দেওয়ার জন্য যে ওষুধপত্রগুলো আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। সেক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে আমরা পেশেন্টের লাইফ অ্যান্ড লিম, তো সেটাকে আমরা স্যালভেজ করতে পারি। তো এটা গেল ইনফার্কশনের ব্যাপারে। আর হেমোরেজ সেটা হচ্ছে আমার রক্তের শিরা বার্স্ট করে গেছে, ব্লিডিং হয়েছে। তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের খুব তাড়াতাড়ি ব্লাড প্রেশার কন্ট্রোল করা, ফার্দার ব্লিডিং না বাড়ে, ব্রেনের ভেতর যে চাপটা বেড়ে যাচ্ছে, কারণ এটা মনে রাখতে হবে যে মাথাটা তো একটা বেলুনের মতো নয় যে আমি যথেচ্ছ হাওয়া ঢোকালাম এবং সেটা ফুলতে থাকলো। এটা একটা বনি বক্স, একটা শক্ত জিনিস যার মধ্যে যদি আমি এক্সট্রা কিছু ঢোকাই তাহলে ব্রেনের ভেতরে চাপ অস্বাভাবিক বেড়ে যাবে এবং সেটাই হয় সাধারণত আমাদের মৃত্যুর কারণ। তো ব্রেনের ভেতরে যাতে প্রেশারটা না বেড়ে যায় সেটার জন্য আমাদেরকে ওষুধপত্র অ্যাপ্লাই করতে হবে এবং ক্ষেত্র বিশেষে আমাদের খুলির কিছুটা অংশ খুলেও ফেলতে হয় যাতে প্রেশারটা খুব বেশি না বেড়ে যায়, কিছুটা প্রেশার রিলিফ হয়। তো দুটো চিকিৎসা আলাদা, দুটোর আউটকামও আলাদা, কিন্তু চিকিৎসা আছে এবং আগে থেকে অনেক 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 অংশে ইভেন আমাদের শহরে 10-15 বছর আগেও যে জিনিসগুলো করা যেত না, এখন এগুলো ইজিলি অ্যাভেলেবল অনেক ক্ষেত্রে এবং অনেক মানুষের অনেকটা উপকার করা যায়। তবে ওইটে আমাদের বুঝতে হবে যে জিনিসটা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে এবং সেরকম একটা ইনস্টিটিউশনে যেতে হবে। হ্যাঁ স্যার, সেটা তো বুঝলাম যে কেন হলো। এবার স্যার আমার পরের প্রশ্ন হচ্ছে যে স্ট্রোক যে হয়েছে তার লক্ষণ আমি বুঝবো কি করে যে স্ট্রোক হয়েছে? স্ট্রোক হয়েছে মানে বুঝতেই পারছো ব্রেনের একটা অংশ কাজ করা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে। তো এই হঠাৎ কথাটা ইম্পর্টেন্ট। স্ট্রোক কথাটা মানেই হচ্ছে ইংরেজিতে স্ট্রোক ইজ র্যাপিড, সাডেন। আস্তে আস্তে যদি হয় তাহলে সেটা স্ট্রোক হওয়ার চান্স কম। হঠাৎ হয়েছে, আমি কথা বলতে বলতে হঠাৎ করে আমার কথা বন্ধ হয়ে গেল, আমার মুখটা বেঁকে গেল একদিকে, আমার একটা হাত বা পা কমজোর হয়ে গেল। ইংরেজিতে একটা কে আছে ফাস্ট বলে, ফেস, তারপরে স্পিচ,
লিম, হ্যাঁ, যদি আমার কোনো কমজোরি দেখা যায় শরীরের একটা অংশে, তাহলে ভেরি লাইকলি টু বি স্ট্রোক। আমি অজ্ঞান হয়ে যেতে পারি যদি ইটস বিগ স্ট্রোক, যদি অনেক বড় স্ট্রোক হয়ে থাকে। কিন্তু এইটা ইম্পর্টেন্ট, একটা অ্যাসিমেট্রি থাকবে, ডান দিক বাঁ দিকের মধ্যে তফাৎ। যে কোনো একটা দিক, মুখ বেঁকে গেছে, কথা জড়িয়ে গেছে, ব্যালেন্সের অসুবিধা হচ্ছে, বা একটা দিক জোর কমে গেছে এবং হঠাৎ করে হয়েছে, তাহলে মোস্ট লাইকলি এটা একটা স্ট্রোক হয়েছে। হ্যাঁ 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 স্যার, অনেক কিছুই জানতে পারলাম আপনার থেকে অনেক কিছুই আজকে, মানে দর্শকদের আমাদের অনেক উপকার হবে যেসব আলোচনাগুলো আজ আমাদের এখানে হলো। আপনারা কিন্তু অবশ্যই যদি এর ব্যাপারে বিশদে আরও জানতে চান বা ডক্টরের পরামর্শ নিতে চান, তাহলে কিন্তু মানিকতলা জেন রয় হসপিটালে আপনাদেরকে আসতেই হবে। স্যার আমাদের সঙ্গে যুক্ত আছেন, আপনারা যদি স্যারের সাথেও পরামর্শ নিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আর কিন্তু চোখ রাখতে হবে শনিবার দিন ঠিক সন্ধ্যে 7টায় জেন রয় হসপিটাল সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানে, কারণ আমরা পয়সা ও প্রাণ দুটোই বাঁচাই। নমস্কার।